নাটক তেমাথার মোড়ে। রচনা নিরূপ মিত্র। আবহ, শব্দগ্রহণ, সম্পাদনা ও একক স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী। নাটক তেমাথার মোড়ে। সমবেত সুধীমণ্ডলী, আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। আপনারা দয়া করে আমাকে যথাযথ ঘটনা বর্ণনা করার সুযোগ দিয়ে কতটা ঋণবদ্ধ করেছেন তা কথায় বোঝাতে পারবো না। আমি প্রথমেই বলে নিতে চাই, আমি আত্মপক্ষ সমর্থনের জন্য এই আয়োজন করিনি। আমি আপনাদের সম্মুখে স্বীকৃতি দিয়ে আমার দিনরাত্রির আত্মপীড়ন থেকে মুক্তি পেতে চাই। দেখুন, নানানভাবে মনে মনে আমি ঘটনাটা সাজিয়েছি। কখনো নিজেকে ঘটনার কেন্দ্রে রেখে, কখনো বাইরে নিরপেক্ষ নির্দোষ হিসেবে। যখন নিজেকে কেন্দ্রে রেখেছি, আমার দায়িত্ব কতটা বুঝে উঠতে পারিনি। যখন বাইরে থেকেছি, মনে হয়েছে দায়িত্ব এড়াতে চাইছে। কাহিনী শুরু করার আগে আমি আপনাদের অকুস্থলে নিয়ে যেতে চাই। আপনারা আমার সঙ্গে আসুন। বেশি দূরের পথ নয়। আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা এই শহরের অন্যতম মেইন রোড, নাম আব্দুল বাড়ি রোড। ডান দিকে যে মিষ্টির দোকানটা দেখছেন, এটাই শহরের একটা প্রাচীন মিষ্টান্ন ভাণ্ডার। মিষ্টির দোকানের উল্টো দিকে একটু এগিয়ে বাঁ হাতি যে গলিটা দেখছেন, ওইটাতে আমাদের যেতে হবে। আগে হ্যাঁ, ঠিকই বলেছেন, গলিটা চওড়ায় মাঝারি এবং নোংরা। তবে বিহারের এই শহরের প্রবাসী বাঙালিদের দুটি প্রাচীন এবং সম্ভ্রান্ত প্রতিষ্ঠান এই গলিতেই রয়েছে। একটা পূজা মণ্ডপ ও আখড়া এবং একটি লাইব্রেরি। আরেকটু এগিয়ে চলুন, আমাদের ওই জায়গাটা আর বিশেষ দূরে নেই। আগে হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। ওই যে কর্পোরেশনের কলটা, ওটাই আমাদের প্রান্ত চিহ্ন। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এই কলটার পাশ দিয়ে আর একটা গলি বেরিয়ে গেছে, পারপেন্ডিকুলার টু দ্য গলি, যা ধরে আমরা এলাম। তাহলে দেখুন, এই জায়গাটাকে আমরা তেমাথার মোড় বলতে পারি। এখানকার গলিগুলোর বিন্যাস বেশ মজার। দক্ষিণের গলিতে গোপীবাবুর কোঠি ছাড়িয়ে আর একটু এগোলে বাঁ হাতি গলিটা আপনাকে নিয়ে যাবে সেই মছুয়াটুলি। আর গোপীবাবুর কোঠির আগে ডান হাতি গলিটা ধরলে আপনি সোজা গিয়ে পড়বেন রামকৃষ্ণ আশ্রমের গলিতে, এবং সেটা ধরে নাক বরাবর উত্তরে গেলেই আপনি পুনরায় গিয়ে হাজির হবেন আব্দুল বাড়ি রোডে। আর এই গলিগুলো জানা থাকলে গোপীবাবুর কোঠি, আশ্রম, আখড়া, লাইব্রেরি, মছুয়াটুলি বা আব্দুল বাড়ি রোডে যেখানে খুশি যেতে চান আপনি অনায়াসে তাই তেমাথার মোড় এড়িয়ে যেতে পারেন। একটু হাঁটা বেশি পড়বে হয়তো, তবু। আগে কি বললেন? গলির সঙ্গে এত গলাগলি কেন? কথাটা ভালো বলেছেন, অনুপ্রাসের মজা আছে সেন্টেন্সটায়, কিন্তু কিন্তু কথাটা সত্যি মজার কি না? মানে মানে আমি বলতে চাই, আমরা অনেক সময় যাকে নিছক মজা ভেবে থাকি, তারই মধ্যে যা বলছিলাম, এই তেমাথার তিন দিকে আপনি যথেচ্ছ পদচারণা করতে পারেন, কেবল পশ্চিমে নয়, কারণ পশ্চিমে কোনো নিষ্ক্রমণ পথ নেই। দেখতেই পাচ্ছেন, তেমাথার পশ্চিম প্রান্ত একটি বাড়ির দরজায় থেমেছে। আগে হ্যাঁ, ইদানিং এটি পোড়ো বাড়ি। গলি থেকে ওঠার 3 ধাপ সিঁড়ি ক্ষয়ে ক্ষয়ে বিলুপ্তকায়। দরজার একটি পাল্লা তিরোহিত, অপরটি নুব্জ দেহ। উঠোন। দাঁড়ান, শুনতে পেলেন? একজন আমার নাম ধরে ডাকলো না? আগে হ্যাঁ, বিপিন বলে। মানে ঠিক বিপিন না, বিপিন, এমনি করে পয়ে জোর দিয়ে। শুনতে পাননি? কেউ শুনতে পাননি? আশ্চর্য, আমি কিন্তু শুনতে পাই। ওই মোড়েটার কাছে এলেই শুনতে পাই কে যেন ডেকে উঠল, বিপিন বলে। মানে ঠিক বিপিন নয়, বিপিন, এমনি করে। শুধু নামটাই নয়, আমি সেকেন্ড মাস্টার মশাইয়ের হুবহু কণ্ঠস্বরটাও শুনতে পাই। দেখুন, আবার ভুল করছি, সত্যি তো। সেকেন্ড মাস্টার মশাইকে আপনারা চিনবেন কী করে? আবার সেই ব্লান্ডার, যথাস্থানে যথাযথ কথাটা বলতে না পারা। বলছি মশাই, বলবো বই কি, বলবার জন্যই তো আপনাদের এনেছি। কিন্তু তার আগে আসুন বাড়িটা আপনাদের দেখাই। আগে হ্যাঁ, উঠোনটা এখন বড্ড আগাছার জঙ্গল। শুকনো পাতা ঝরে ঝরে জায়গাটাকে কেমন বিষণ্ণ দর্শন করেছে। এখানে এককালে শীতে গাঁদা আর গ্রীষ্মে বেলকুড়ি ফোটানো হতো, বিশ্বাস হয় না?
মাঝে থুত্তুরে বেদিটা আছে বটে, কিন্তু তুলসী ঝাড়টা কবেই মরে গেছে। পুরোনো আমলের দুটো মাত্র স্মৃতি এখনও বেঁচে আছে, কোণের ওই শ্বেত করবি গাছটা আর এই নিম গাছটা। বর্ষাকালে এখনও করবি ফোটে, কিন্তু পুজোই লাগে না। সেকেন্ড মাস্টার মশাই তো আর নেই। নিম গাছের নিচের ওই চৌতারাটায় সেকেন্ড মাস্টার মশাই ছাত্র পড়াতেন, মানে যারা বাড়িতে পড়তে আসত। আসুন, সাবধানে আসুন, চৌকাঠে পা দেবেন না, যার নড়বড়ে ফ্রেমটা পুরোটাই ভেঙে পড়তে পারে। ভয় পাবেন না, কয়েকটা বাদুড় নির্জন বাড়িতে। এটা ভেতরের উঠান, ঠিক মাঝখানে একটা 12 মিশে পেয়ারা গাছ ছিল, এখন নেই। এমনি খেতে পাংশে, কিন্তু ভালো জেলি তৈরি হতো। মাসিমা মানে সেকেন্ড মাস্টারমশাইয়ের স্ত্রী যতদিন বেঁচে ছিলেন প্রায়ই খাইয়েছেন পাড়ার ছেলে মেয়েদের। আগে হ্যাঁ, সব শুধু ওই 3টে ঘরই, 3 ঘরের বাড়ি। উত্তরের এই ঘরটায় সেকেন্ড মাস্টারমশাই পড়াশুনো করতেন, দক্ষিণ প্রান্তের ওই ঘরটায় রান্নাবান্না হতো, আর মাঝের ঘরটায় উনি শুতেন। না না, ঘরে ঢোকার প্রয়োজন নেই, চলুন বাইরের উঠোনে নিম গাছ তলায় বসে। না না ভয়, ঘরে ঢুকবে না, ও ঘরে আমি যেতে পারবো না। ওই ভয়ঙ্কর ঘরে ঢুকলেই আমি আবার সবটুকু দেখতে পাই আমার চোখের সামনে। প্লিজ প্লিজ, ফর গডস সেক, চলুন এখান থেকে, চলুন। বসুন, আপনারা নিম গাছের নিচের এই চত্বরটায় বসুন। নিজেরাই একটু ছেড়ে ছুড়ে নিন ভাই, আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এখানে ছায়ার অভাব হবে না, হাওয়ারও না। দেখেছেন কি সুন্দর ছিরছিরে হাওয়া এখানটায়। জানেন, নিম গাছের ছায়া খুব স্বাস্থ্যকর। সরি, আমার কথা একটু অগোছালো অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বোধ হয়। একটু আগে ওই হিস্টেরিক ব্যবহারের জন্য আমি লজ্জিত। ওটা মাঝে মাঝে আক্রমণ করে। হাতিয়ে দেখুন, নারী অত্যন্ত দ্রুত এখনও, একটু একটু কাঁপছে। এটা মাঝে মাঝে বাড়ে, তখন শীত শীত করতে থাকে। হঠাৎ চারদিকে দেয়ালো বাড়িগুলো দূরে সরে যায়, সুদূর বিস্তৃত এক নির্জনতা ঘন হয়ে আসে। তখনই বুঝতে পারি আমি রিয়ালিটির সঙ্গে সংযোগ হারাচ্ছি। না না, ব্যস্ত হবেন না, অতটা কিছু হয়নি, আমার মোটেই শীত করছে না এখন। অনুমতি করুন, এবারে আমি গল্পটা শুরু করি। গল্পটা আমাদের বাংলা স্কুলের সেকেন্ড মাস্টারমশাইকে নিয়ে। সেকেন্ড মাস্টারমশাইকে যখন অবসর গ্রহণ উপলক্ষে বিদায় অভিনন্দন জানানো হলো, তখন আমরা বাংলা স্কুলের খুব নিচু ক্লাসে পড়ি। তখনই সেকেন্ড মাস্টারমশাইয়ের বয়স 60-এর উপরে। মজার কথা, 40 বছর ধরে এক নাগাড়ে যে লোকটি বাংলা স্কুলে শিক্ষকতা করেছিলেন, তার যাবার দিনে তার নিজের ছাড়া কারো চোখে জল ছিল না। সেকেন্ড মাস্টারমশাই কোনো কালে জনপ্রিয় শিক্ষক ছিলেন না, পড়াতেন অঙ্ক আর ইংরেজি গ্রামার, যার একটাও ছাত্রদের কাছে ইন্টারেস্টিং বিষয় না। উপর ক্লাসের এক আধটি সিরিয়াস ছাত্র ছাড়া কারো কাছে তিনি পড়ানোর তারিফ পাননি। অপছন্দ করতেন তাকে সহকর্মীরা, বিশেষ করে অল্প বয়সী ইদানিংকালের শিক্ষকেরা, কারণ টপাটপ গ্রামারের ভুল এবং শব্দের অপপ্রয়োগ ধরে প্রায় অপ্রস্তুত এবং লাঞ্ছিত করতেন তাদের। এদের কেউ কেউ সরাসরি ক্লাসে সেকেন্ড মাস্টারমশাই নিন্দে করে ছাত্রদের মনে বিদ্বেষ সৃষ্টি করতে সাহায্য করতেন। বলে বাহুল্য, সেকেন্ড মাস্টারমশাইয়ের রিটায়ারমেন্ট অনেকের কাছেই স্বস্তির সংবাদ ছিল। শেষের দিকে কানে কম শুনতেন, সেই অভিযোগে ছাত্রীরা বেশ কয়েকবার তার অপসারণ পর্যন্ত দাবি করেছিল। কাজেই যাবার দিনের বেদনাটুকু একলাই নিয়ে চলে গেলেন ভদ্রলোক। রিটায়ার করার পরও প্রায় আসতেন ভদ্রলোক স্কুলে, খুশি হতো না কেউ। ভদ্রলোক একাই বকবক করে ফিরে যেতেন। ইতিমধ্যে স্বাস্থ্যও ভাঙতে লাগলো, কানে কম শোনা আরও বাড়তে লাগলো। স্কুলে আসা ছাড়লেন, স্বাস্থ্যোদ্ধারের আশায় প্রায় লাঠি হাতে ঠুকঠুক করে রাস্তায় রাস্তায় ঘুরতেন। আর পুরনো ছাত্র কি পরিচিত মুখ দেখলেই দাঁড়িয়ে পড়ে ডাক দিতেন, বিপিনকে বিপিন, টুলুকে টুল্লু, সমরকে সমর, এরকম করে। এটা তার এক বিশেষ অভ্যাস ছিল, নামের মাঝের শব্দের দ্বিত্ব ঘটানো। আমাদের দাঁড়িয়ে পড়তে হতো, আর দাঁড়িয়ে পড়া মানে বেশ কিছুটা সময়ের অপচয়। একঘেয়ে পুরনো স্মৃতিচারণ, পড়াশোনার সংবাদ নেওয়া, স্কুলের খবর সংগ্রহ, আর দুমদাম গ্রামার জিজ্ঞেস করে অপ্রস্তুতি ফেলা। রাস্তায় দূর থেকে আসতে দেখলে আমরা ঘুরপথে কাটান দেবার চেষ্টা করতাম, কিন্তু কানে কম শুনলেও চোখের দৃষ্টি তীক্ষ্ণ ছিল সেকেন্ড মাস্টার মশাইয়ের। অমনি ডাক দিতেন, হরেন এদিকে এসো। হরেন কাঁচুমাচু মুখে কাছে আসলেই আরম্ভ হতো, পালাচ্ছিলে কেন?
তারপর লম্বা উপদেশ, দীর্ঘ অভিযোগ, নাগাড়ে পড়া ধরা। এদিকে ভদ্রলোক কালা বলে সারা রাস্তা সচকিত না করে উত্তর দেওয়া দুরূহ ছিল। আমাদের মরমে মরণ আর কি। ইতিমধ্যে স্কুল ছেড়ে কলেজ ধরেছি। সেকেন্ড মাস্টার মশাইয়ের এই মাঝ রাস্তার অত্যাচারে আমরা তখন অতিষ্ঠ। শেষ পর্যন্ত বোধ হয় বিধাতা প্রার্থনা শুনলেন। একদিন খবর পেলাম চোখে ছানি পড়ে দৃষ্টিশক্তি প্রায় হারিয়েছেন ভদ্রলোক। কথাটার মধ্যে নির্দয়তা আছে স্বীকার করছি। আপনাদের অনেকের মুখেই ডিসঅ্যাপ্রুভালের ছায়া দেখতে পাচ্ছি। আমি আগেই বলেছি, এ আত্মসমর্থন নয়, নিরাবরণ স্বীকারোক্তি। প্রতিটা শব্দ আমি সচেতনভাবেই ব্যবহার করেছি। আপনারা নিরপেক্ষ অভিমত দেবেন। অপারেশন হলো সেকেন্ড মাস্টার মশাই। একটা চোখের দৃষ্টি মোটামুটি ফেরত পেলেন, একটা পেলেন না। সেকেন্ড মাস্টার মশাইয়ের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো। গোপীবাবুর কোঠির আড্ডার তাবৎ সদস্য কথাটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম। রাস্তা নিরঙ্কুশ হলো বটে, কিন্তু গলি হলো কণ্টকিত। আপনারা যে বাড়িতে এখন বসে আছেন এটা ছিল সেকেন্ড মাস্টার মশাইয়ের বসত বাড়ি। দেখছেন এ বাড়ির প্রবেশ দরজা তিমাথার মোড়ের উপরেই। এই 3 গলির তাবৎ যাত্রী এ পথ দিয়ে গেলে এই দরজার দর্শন দিতে বাধ্য। আমরা বলতাম দর্শনই দিতে বাধ্য। স্বাস্থ্য এবং দৃষ্টি হারিয়ে সেকেন্ড মাস্টার মশাই বাইরের জগৎ খোয়ালেন, কিন্তু সেই জগৎটার সাধ্যমতো ছোঁয়া পেতে ঠাঁই হয়ে দাঁড়ালেন এই দরজাটার উপর। সকাল থেকে দুপুরের কাছাকাছি আর বিকেল থেকে রাত পর্যন্ত এই পথে সেকেন্ড মাস্টার মশাইয়ের পরিচিত কারো বিনা বাধায় যাবার উপায় রইল না। কপালের উপর হাত রেখে ভুরু কুঁচকে চেনবার চেষ্টা করতেন, আর তারপরে সেই মাঝের অক্ষর দীপ্তকৃত ডাক ছাড়তেন, বিপিন, টুল্লু, গোপ্পীবাবু। যে সামনে পড়ে, হয়তো সিনেমায় যাচ্ছে কেউ, কিংবা অফিসে গোপীবাবুর আড্ডাখানা, কিংবা আখড়ার ফাংশনে, তেমাথার মোড়ে লেট হওয়ার দর্শনই না দিয়ে পেরিয়ে যাওয়ার জো ছিল না কারো। এমনি দিনের পর দিন, মাসের পর মাস, গ্রীষ্ম, শীত, এমনকি বর্ষাতেও বৃষ্টি ধরলেই তেমাথা ছুঁতে বাধ্য তাবৎ গলির অধিবাসী অথবা অনধিবাসী তিতি বিরক্ত হয়ে গেল। সেকেন্ড মাস্টার মশাইয়ের এই নিরলস উৎপীড়ন আমাদের কাছে অসহ্য হয়ে উঠল। যতদিন মাসিমা বেঁচে ছিলেন, পেয়ারার জেলি কিংবা পোস্তর বড়া অথবা দইয়ের শরবত খাইয়ে 1-8জন বিনি পয়সার ছাত্র জোগাড় করে দিতেন। এই ঘটনার বছর 2 আগে তিনি মারা যাওয়ায় সেকেন্ড মাস্টার মশাইয়ের ঘরের চৌকাঠো আর মারাতো না কেউ। ভদ্রলোকের একটিমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন নাসিকে। কদাচিৎ আসার সুযোগ পেত সে। শেষের দিকটা একদম একলা কাটাতেন। হয়তো চৌকাঠের ওপারের শূন্যতাকে এবারের জনসঙ্গমের সাহায্যে সহনীয় করে নিতে চাইতেন। আমরা বুঝতাম না তা না, তবু তাকে সহ্যও করতে পারতাম না। আর এই বিতরাগ থেকেই সেই নিষ্ঠুর পরিহাসের পরিকল্পনাটা আমাদের মাথায় এলো। না, আমি দায়িত্ব এড়াতে চাইছি। যে দায় আমার একার, তাকে একাধিকের কাঁধে ফেলে হালকা হতে চাইছি। পরিকল্পনাটা আমাদের নয়, আমার ছিল। বাকিরা সমর্থন জানিয়েছিল মাত্র। আমাদের অনেক খেয়ালের মধ্যে সে যুগে আমরা ইংরেজিতে একটা পাইস পেপারের সম্পাদনা করতাম। 1 শিট কাগজের এপিঠে ওপিঠে লেখা, 1 টাকা একটি। বলা বাহুল্য, কাগজ চলত চাঁদার টাকায়। কাগজের মুখ্য উদ্দেশ্য ছিল তাক বুঝে চিমটি কাটা এবং বাগে পেলে রগড় করা, অর্থাৎ বাঁকা করে স্পষ্ট কথা শুনিয়ে দেওয়া। গোপীবাবুর কোঠির আড্ডায় প্রস্তাবটা আমি আনলুম। সেকেন্ড মাস্টার মশাইয়ের নামে 1 কলম উৎসর্গ করলে কেমন হয়? প্রস্তাব করা মাত্র গৃহীত। আসন্ন সংখ্যায় প্রস্তাবটি রূপ গ্রহণ করল। হেডিং, স্ট্যান্ডিং নুইসেন্স। বক্তব্য, তেমাথার মোড়ের ঠায় দাঁড়িয়ে আছেন এক স্ট্যান্ডিং নুইসেন্স। তেমাথা পারাপার যাঁরাই করেন তারাই বিরক্তিকর প্রশ্নপত্রটির উপদ্রব সহ্য করতে বাধ্য হন। বহু লোকের মূল্যবান সময় এই তেমাথার যুপকাষ্টে অযথা উৎসর্গিত হয়। এই সব উৎপীড়িত জনসাধারণের ত্রাণ সাধনার্থে জানানো হচ্ছে যে উদ্যোগী পুরুষের পক্ষে স্ট্যান্ডিং নুইসেন্সটি এড়ানো অসাধ্য নয়। যাঁরাই এ অঞ্চলের গলিপথের সন্ধান রাখেন তারাই জানেন কিছু ঘুর পড়লেও যে কোনো যাতায়াতেই তেমাথা সম্পূর্ণ বর্জন করা সম্ভব। একটু হাঁটা বেশি পড়বে হয়তো, তবু তা কম যন্ত্রণাদায়ক। পাইস পেপারের সে সংখ্যা বেরিয়ে গেল। পত্রিকাটির পৃষ্ঠপোষক সমাজে এমন জুৎসই একটি ক্যাপশন এবং আমোদ ভূয়সী প্রশংসা লাভ করল। এক ফাঁকে চেঁচে সেকেন্ড মাস্টার মশাইয়ের প্রশ্ন জালে ধরা দিয়ে আমাদের টুলু ওর হাতে 1 কপি পাইস পেপার গুছিয়ে দিয়ে এলো। অপরিণত বয়সে লোকে কত রকম মজাই তো করে। ঘুমন্ত পণ্ডিত মশাইয়ের টিকি কাটে
উপবেশমান বন্ধুর পেছন থেকে চেয়ার সরিয়ে নেয়, অফিসে বেরোবার মুখে কারো ছাতা লুকিয়ে রাখে। তেমনি একটা মজা করতে চেয়েছিলাম মাত্র, এক টুকরো দমকা হাসি উপভোগ করে যে যার পথের শরিক হতে চেয়েছিলাম। কিন্তু আগেই তো বলেছি, কোন ঘটনাটা মজা আর কোনটি নয় আগে থাকতে নির্ধারণ করা বোধহয় অসম্ভব। বস্তুত মজা পাওয়ার আগে পর্যন্ত কোনো ঘটনাই মজার নয়। মজার কিছু খুঁড়তে গিয়ে যদি দুঃখিত, আমি খুবই দুঃখিত। গল্পের উপসংহারে নয়, সেই আমি গল্পের মডেল দিতে বসে গেছি। এটা আমার নিরাময়হীন ব্যাধি, মানে যথাস্থানে যতটুকু মাত্র বলতে না পারা। আপনারা মার্জনা করবেন। আগে না, আর বেশি সময় নেব না, আমি স্বল্প কথায় শেষটুকু বলছি। টুলু যেদিন পাইস পেপার গছিয়ে এলো, তারপর থেকে তেমাথার মোড়ের উত্তর প্রান্তের দরজা আর খোলেনি। আমরা তৈরি ছিলাম, অভিযোগ আসবেই, এবং আমরা তখন স্বার্থসম্মত বোঝাপড়া করে নেব। রগড়টা কতদূর গড়ায় দেখবার জন্যে গোপীবাবুর কোঠির আড্ডার তাবৎ সদস্য উদ্গ্রীব মুহূর্ত কাটাতে লাগলাম। কিন্তু আশ্চর্য, তেমাথার মোড়ের সবচেয়ে সবাক অতন্দ্র কণ্ঠে ক্ষীণতম প্রতিবাদও ধ্বনিত হলো না। সেদিন দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যে গড়িয়ে গেল, রাতে তেমাথার মোড়ের পশ্চিম প্রান্তের দরজা খুলল না একবারও। অবাক হয়ে গেল গলিগুলো। আর সেই সঙ্গে সঙ্গে উবে যেতে লাগলো আমাদের পেট ভর্তি জমিয়ে রাখা হাসি। পরদিন সকাল হলো, আমরা সবাই বাজারে খবর নিয়ে জানলাম সেকেন্ড মাস্টার মশাই আজ সওদায় আসেননি। তরি তরকারির বাজারেও না, মাছের বাজারেও না। যে যার কাজে গেল, স্কুলে বা কলেজে, অফিসে বা আদালতে। তেমাথার মোড়ে কাউকে ফেলে আসতে হলো না প্রয়োজনীয় একটি মিনিটও। আমরা কলেজ থেকে ফিরেই খবর নিলাম, না, দরজা খোলেনি। কোথাও কেউ দেখতে পাইনি সেকেন্ড মাস্টার মশাইকে। শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না। আমি, টুলু, হরেন, সমর সবাই দল বেঁধে হাজির হলাম সেকেন্ড মাস্টার মশাইয়ের বাড়ির দূর করায়। অপরাধী কণ্ঠে ডাকলাম, মাস্টার মশাই। কোথাও কোনো সাড়া নেই। আবার ডাকলাম, কড়া নাড়লাম, দরজায় ধাক্কা দিলাম, সব নিস্তব্ধ। ততক্ষণে অশুভ আশঙ্কার ছায়া নেমেছে। শেষ পর্যন্ত টুলুকে নিচে থেকে ঠেলে পাঁচিল পার করালাম। টুলু ভেতর থেকে দরজা খুলে দিল। ভেতরে ঢুকলাম সবাই। ভেতরের উঠোনের দরজা খোলা। উঠোনের পেয়ারা গাছ তলায় দাঁড়ালাম। রান্নাঘর, পড়ার ঘরের দুটো দরজাই অর্গলমুক্ত। শুধু শুধু শোবার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। ডাকলাম, শেকল নাড়লাম, সাড়া নেই, কোনো সাড়া নেই। তখন দরজা ভাঙলাম, সবাই মিলে জোর করে দরজা ভাঙলাম। আর ভাঙতি আপনারা ব্যস্ত না, আমার গলার স্বরটা করবেন, এখানটা প্রায় ভেঙে যায়। আপনারা কিছু মনে করবেন না, মানে দৃশ্যটা অদ্ভুত কিনা। সেকেন্ড মাস্টার মশাইয়ের সম্পূর্ণ উলঙ্গ দেহটা কড়িকাঠ থেকে পরনের কাপড় গলায় বেঁধে ঝোলানো। তার পড়ার টেবিলটা পায়ের কাছে কাঁধ হয়ে পড়ে আছে। তার বাঁ হাতের কবজিতে বাঁধা কাগজের টুকরোটায় লেখা, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করিতেছি, আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নহে। হ্যাঁ, গল্প আমার শেষ হয়ে গেছে। তবে একটা খবর আমি এ যাবৎ কাউকে দিইনি, জানেন, বন্ধুদেরও না। কিন্তু আর আমি সেই খবরটাকে গোপনে বয়ে বেড়াতে পারছি না। সেইটি বলবার জন্য আজকে আমার এই আয়োজন। আমি সেকেন্ড মাস্টার মশাই শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধ আমরাই করিয়েছিলাম, তার পড়ার ঘরে একটা ডায়েরি খুঁজে পাই। অনিয়মিত লেখার বেশিরভাগই প্রত্যহ কার কার সঙ্গে গল্প হলো তার নীরস মামুলি তালিকা। কিন্তু শেষের দিকে একটা পাতায়, সেইটি তার শেষ লেখা, আশ্চর্যকর একটা কথা সাজানো রয়েছে। এই যে ডায়েরিটা আমার সঙ্গেই আছে, আমি পড়ে শোনাচ্ছি। নিঃসঙ্গতা ত্রিবিধ, এক শ্রবণিক। বধিরেরাই শব্দহীন নিঃসঙ্গতায় বাস করে। আমি এই নিঃসঙ্গতার প্রান্তে উপনীত হইয়াছি। দ্বিতীয় দর্শনিক। অন্ধেরা এই আলোকহীনতার, বর্ণহীনতার নিঃসঙ্গতায় বন্দী রহিয়াছে।
আমি দ্রুত সেই নিঃসঙ্গতার প্রতি আগাইয়া চলিয়াছি। তৃতীয়, সাথীহীনতার নিঃসঙ্গতা। আমি কারো জন্য বাঁচিয়া নাই, কাহারও আগ্রহ, আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা আমাকে ঘেরিয়া নাই। শুধু আপনাকে লইয়া বাঁচিয়া থাকা অসহ্য, অনুচিত। কিছুটা বাদ দিয়ে ওই পৃষ্ঠারই নিচের দিকে এলোমেলোভাবে লেখা, বাহ, বেশ লিখিয়াছে। যেই লিখিয়া থাকুক, ইংরাজিতে একটাও ভুল নাই। লেখার ধাঁচে মনে হয় আমারই কোনো ছাত্র। সমবেত সুধীমণ্ডলী, শুনছেন? কোনো অভিযোগ নয়, অভিশাপ নয়, তারিফ করে গেছেন। ইংরাজিতে একটাও ভুল নাই। শুনছেন? সেকেন্ড মাস্টার মশাই লিখে গেছেন, ইংরেজিতে একটাও ভুল নাই। ইংরেজিতে একটাও ভুল নাই। সরি, রিয়েলি সরি। আমি হাসাতেই চেয়েছিলাম, কিন্তু গলাটা থেকে থেকে। দাঁড়ান, শুনতে পেলেন? এবার তো স্পষ্ট শুনতে পেলেন। পাননি? আশ্চর্য, আমি যে পাচ্ছি পরিষ্কার সেকেন্ড মাস্টার মশাইয়ের কণ্ঠস্বর। বিপিন, না না, ঠিক বিপিন নয়, বিপিন। মাঝের অক্ষরটায় জোর দিয়ে সেকেন্ড মাস্টার মশাই ভুরু কুঁচকে হাতের তেলে চোখ আড়াল করে ঠাউর করার চেষ্টা করতেন, আর চিনতে পারলেই চেঁচিয়ে উঠতেন, বিপিন। ওই ওই তো, শুনতে পাচ্ছেন না? আপনারা সরে যাচ্ছেন কেন? আপনারা এমন করে দূরে সরে যাচ্ছেন কেন? প্লিজ যাবেন না। শুনছেন? শুনছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ভীষণ শীত করছে। আমি আপনারা দেখতে পাচ্ছি না কেন? শুনছেন? শুনছেন? আপনারা দয়া করে সারাদিন অন্তত অন্তত একবার বলে যান আমি কি করব। আমাকে পথ দেখিয়ে দিন, নাহলে এ পথে আসতে যেতে আমাকে শুনতেই হবে। কে যেন ডাকলো, বিপিন। মানে ঠিক বিপিন নয়, বিপিন। মাঝের অক্ষরে জোর দিয়ে আমি আজ শুনবো, কাল শুনবো, অনন্তকাল ধরে শুনবো। তে মাথার মোড়ে এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা আসতে যেতে ডাক দিচ্ছে, বিপিন, বিপিন, বিপিন।